16 বছরের লুটপাট গুম খুনের সহযোগী এই জাতীয় পার্টি সহ এই তথাকথিত 14 দলের প্রশ্নে গণ অধিকার পরিষদ কোনো আপোষ করবে না। যেই আবু সাঈদের মৃত্যুকে কেন্দ্র করে এই ছাত্র আন্দোলনের দাবানল সারা বাংলাদেশে ছড়িয়ে গেল, একটা রেজিমের পতন হয়ে গেল, সেই আবু সাঈদের পরিবার এখন পর্যন্ত এই আক্ষেপের কথা বলে। 72 থেকে 90 পর্যন্ত এক ধরনের শাসন ব্যবস্থা ছিল, যার অধিকাংশ সময় ছিল সামরিক শাসন, কু পাল্টা কু। 90 পরবর্তী সময় যে আমরা একটা সংসদীয় গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করলাম, সেটাও ওই যেই লঙ্কায় গিয়েছে সেই রাবণ হয়েছে। যেই ক্ষমতায় গিয়েছে পুরো রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করা, পরবর্তীতে ক্ষমতায় থাকার প্রবণতা, এটা সব শাসকদের মধ্যেই কিন্তু ছিল। যে কারণে আমরা বলেছিলাম যে বিভাজন, এই সহিংসতা, এই ক্ষমতা দখলের অপরাজনীতির একটা পরিবর্তন হওয়া দরকার। যেই কারণে আমরা গণ অধিকার পরিষদে এই নতুন প্ল্যাটফর্ম আমরা করি। আমরা পরিষ্কারভাবেই বলছিলাম যে আমাদের প্রিয় মাতৃভূমির শাসন ব্যবস্থাটাকে এতটাই অধপতিত করা হয়েছে যে ভবিষ্যতে শুধু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের অধিকার প্রতিষ্ঠা করলেই হবে না, নতুন প্রজন্মকে নতুন করে গড়ে তুলতে হবে ধ্বংস করে যাওয়া সব কয়েকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। যেই কারণেই আজকে আমরা এই যে এনসিসির যে ধারণা, জাতীয় সাংবিধানিক পরিষদ, যে জাতীয় ঐক্যমত্য কমিশনে আলোচনা হচ্ছে, আবার সেটা কিছু রাজনৈতিক দলের বিরোধিতার কারণে কমিশন সেখান থেকে সরে এসে তারা করলো যে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি, যেখানে আমরা বলেছিলাম অন্তত 5 থেকে 7টা প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন, এই রকমের অন্তত কয়েকটি কমিশনের নিয়োগ যেন এই কমিটি করে, যেন তাদের নিয়োগের একটা স্বচ্ছতা থাকে, এবং সেটি যেন শুধুমাত্র সরকারি দলের একচ্ছত্র আধিপত্য না থাকে। যেই কারণে আমরা এই কমিটির কথা বলেছিলাম। যদিও সেটি হয় কিনা আমরা জানি না, কারণ যারা ক্ষমতায় যেতে চায় কিংবা যারা মনে করে যে আমাদের সম্ভাবনা আছে, তারা তো কিছুই মানতে চায় না। এটা তো সংস্কার কমিশনের আলাপে অনেকখানি ইতিমধ্যেই ফুটে উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আমাদের 21 দফা কর্মসূচিতে আমরা প্রথম কর্মসূচি ছিল গণতন্ত্র ভোটের কথা নিয়ে। সেখানে কিন্তু আমরা পরিষ্কারভাবে বলছিলাম যে সুনির্দিষ্ট আইনের আলোকে স্বাধীন নির্বাচন কমিশন গঠন ও সাংবিধানিক প্রতিষ্ঠান সমূহের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। আমরা বলেছিলাম যে শাসন ব্যবস্থায় ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতামূলক সরকার, গণপ্রতিনিধিত্বশীল কার্যকর সংসদ প্রতিষ্ঠায় গণতান্ত্রিক সংস্কার সম্পন্ন করা, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য আনয়ন, সংবিধানের 70 নম্বর অনুচ্ছেদ সংশোধন করা, একই ব্যক্তি 2 বার কিংবা 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকার না থাকার মেয়াদ নিশ্চিত করা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কিংবা দলীয় প্রধান একই ব্যক্তির না থাকা। আমরা দুর্নীতি প্রতিরোধে সেই সময় বলেছিলাম যে রাষ্ট্রীয় দায়িত্ব এবং সরকারের উচ্চ পদে নিয়োজিত সকল ব্যক্তি ও তার পরিবারের সকল নিকটাত্মীয়ের সম্পদ বিবরণীয় জনসম্মুখে প্রকাশকে বাধ্যতামূলক করা। কারণ টাকা তো রাখে শালা, সুমন্দি, খালাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাইয়ের অ্যাকাউন্টে, জমি জমা, ফ্ল্যাট, গাড়ি বাড়ি তো করে ওই নামে। অফিস, আদালত, হাট বাজার, সড়ক, মহাসড়ক, রেল ও নৌপথে সব ধরনের ঘুষ এবং চাঁদাবাজি বন্ধ করা। এই যে আমরা এত ঐতিহাসিক পরিবর্তন করলাম, এই পরিবর্তনের পরে শেখ হাসিনার আমলে যারা ধরেন গুলিস্তানের ফুটপাত, কারণ বাজারের ফুটপাত, এভাবে সারা দেশের ফুটপাত কিংবা কাঁচা বাজার, ব্যবসায়ী সমিতি, গার্মেন্টস থেকে চাঁদা নিত, বকরা নিত মাসিক, এখন কি বন্ধ হয়েছে? কোনো বন্ধ হয় নাই। তো আমরা 2021 সালেও কিন্তু এই কথাটি বলেছিলাম যে এটার একটা পরিবর্তন করতে হবে। তো আমরা আজকে যেই শিরোনামে আলোচনাটি সবার আয়োজন করেছি যে কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার, এটা তো তরুণদের একটা আকাঙ্ক্ষার বাস্তবায়নেই একটা পরিকল্পিত সংগ্রাম ছিল, যার ফলেই তো আমরা সেই 2018 সালের এই আন্দোলন থেকে পর্যায়ক্রমে আমরা রাজনৈতিকভাবে আমরা এগিয়ে গিয়েছি, এবং এই 2024-এর এই কোটা সংস্কার আন্দোলনকে কিভাবে গণ অভ্যুত্থানের আন্দোলনে পরিণত করা হয়েছে সেটা আপনারা দেখেছেন। 16ই জুলাই আবু সাঈদের বীরত্বপূর্ণ মৃত্যুকে কেন্দ্র করেই কিন্তু রাজনৈতিকভাবে ছাত্রদের পাশে থাকার একটা অঙ্গীকার আমরা রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে পেয়েছিলাম বা আমরা করিয়েছিলাম তাদেরকে। আমরা পরিষ্কারভাবেই বলেছিলাম যে 2018 সালে সেই সময়ে সুযোগ আপনারা মিস করেছেন।
এরকমটা ফ্যাসিবাদের আমলে ঘোষণা দিয়ে গণ আন্দোলন হয় না, সরকার পতন আন্দোলন হয় না। এই যৌক্তিক আন্দোলনকেই জাতির মুক্তির আন্দোলনে পরিণত করতে হবে। শিক্ষার্থীদের পাশে আপনাদের থাকতে হবে। রাজনৈতিক দলগুলো কিন্তু আমাদের সেই আহ্বানে সাড়া দিয়েছিল। তারা 17ই জুলাই গায়েবানা জানাজা কর্মসূচি দিয়েছিল। সেই গায়েবানা জানাজার কর্মসূচি করতে গিয়ে আপনার জানাজা পড়েছে, ইমাম গ্রেপ্তার হয়েছে, জাতীয় নেতৃবৃন্দ বাইতুল মোকাররম থেকে ঢুকতে পারে নাই জানাজা পড়ার জন্য। 19 তারিখ 19শে জুলাই শুক্রবার রাজনৈতিক দলগুলোর গণমিছিল হয়েছিল। আমার সামনেই সেদিন এই ইসলামী ব্যাংক হসপিটালের সামনে একজন মারা গিয়েছে। একটু এগিয়ে যখন বিএনপি অফিসের এইদিকে যাওয়ার চেষ্টা করলাম, আরেকটু আগানোর পথে দেখি একেবারেই জিন্স পরা, কেটস পরা, টি শার্ট পরা একটা ইয়ং মানুষ, মধ্যম বয়সী মানুষ রাস্তায় দাঁড়িয়েছিল, ঠাস করে পড়ে গেল। গুলি কোথা থেকে এসেছে আমরা জানি না। পরিস্থিতি যখন তারা চতুর্দিক থেকে মুহুর্মুহু গুলি ছুটছে, ইসলাম ব্যাংক হসপিটালের আমরা এসে একটু আশ্রয় নিলাম। কতক্ষণ পরে দেখলাম এক ভদ্র মহিলা এসেছে, তার পেটে গুলিবিদ্ধ হয়েছে। সেগুন বাগিচা থেকে, মানে তিনি জানালার পাশে ছিলেন, তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তো এই যৌক্তিক এবং ন্যায্য আন্দোলনকে দমন করার জন্য নির্বিচারে গুলি থেকে শুরু করে হেলিকপ্টার থেকে গুলি, বিল্ডিং এর ছাদ থেকে গুলি, একেবারেই টার্গেট শুট, স্নাইপার রাইফেলের ব্যবহার আপনারা দেখেছেন। একটা বর্বরতার মধ্যে দিয়ে এই দেশের মানুষ জুলাই মাসটা পার করেছে। সেই জুলাই আজকে আমাদের সামনে এসেছে। আমরা মনে করি আজকে যখন আমরা রাষ্ট্রের পরিবর্তনের কথা বলছি, রাষ্ট্র সংস্কারের কথা বলছি, গণহত্যার বিচারের কথা বলছি, আমরা যেখানেই বাধাগ্রস্ত হব, আমরা যেখানেই থেমে দাঁড়াবো, সেখানে এই জুলাইকে আমাদেরকে আয়নার মতো সামনে নিয়ে আসতে হবে। এবং এই জুলাইকে মানুষকে ভুলতে দেওয়া যাবে না। জুলাই বিভাজন নয়, জুলাই আমাদের ঐক্যের প্রতীক। জুলাই বিদ্বেষ সংঘাতের নয়, জুলাই আমাদের সংহতির প্রতীক। এই জুলাইকে সামনে নিয়ে আমাদের ক্ষোভ আছে। আমরা যেটা বলেছি, গত 1 বছরের সরকারের প্রতি আমাদের যে প্রত্যাশা ছিল, সেখানে আমরা বড় রকমের ধাক্কা খেয়েছি। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এইটাও মনে রাখতে হবে, বাংলাদেশের যে কালচার, তাতেও রাতারাতি চেঞ্জ হওয়াটা সম্ভব নয়। শুরুর দিকে আমরা বলেছিলাম যে এই গণ অভ্যুত্থান পরবর্তীতে একটা জাতীয় ঐক্যমতের সরকার দরকার, 2 বছরের জন্য জাতীয় সরকার দরকার। শুধুমাত্র অভ্যুত্থানের পরে নয়, অভ্যুত্থানের আগেও। এখনো অনেক চ্যানেলের নিউজ পাবেন, আমাদের দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জামান টাওয়ারের 5ম তলার কার্যালয়ে ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী, ছিলেন অন্য অনেক দলের নেতারা ছিলেন। হাসিনার আমলেও বলেছিলাম যে দেশের এই ভঙ্গুর অর্থনীতি এবং এই ক্রাইসিসকে ম্যানেজমেন্ট করার জন্য 2 বছরের জন্য জাতীয় সরকার করেন। শোনে নাই কথা এই সরকার। আমরা বলি যে শোনে নাই, কিন্তু পরবর্তীতে তো আমরা জেনেছি উপদেষ্টাদের মাধ্যমে, সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের মাধ্যমে, বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল জাতীয় সরকার চায় নাই। কারণ তারা মনে করেছে যে আমাদের শিওর শট ক্ষমতায় আমরা চলে আসতেছি, জাতীয় সরকার করে আমরা কেন অন্যদের সাথে ক্ষমতার শেয়ার ভাগ বটোয়ারা করব। এটা ক্ষমতার শেয়ারের ভাগ বটোয়ারা নয়, এটি রাষ্ট্র সংস্কার এবং একটা ভঙ্গুর, একটা ব্যর্থ, অকার্যকর, একটা খাদের কিনারে পড়া রাষ্ট্রকে পুনর্গঠন করার একটা সুযোগ ছিল এবং সেটার জন্য দরকার ছিল জাতীয় সরকার। কিন্তু আমরা সেই সুযোগটি হাতছাড়া করেছি, যার ফলে আজকে আমরা বিভিন্ন জন, বলা চলে বিভিন্ন দিকে ব্যাটিং করছি, বিভিন্ন কথা বলছি যে 1 বছরে ওইভাবে আমরা এই ফ্যাসিবাদের সাথে যারা জড়িত ছিল তাদের বিচারের অগ্রগতি দেখতে পাচ্ছি না, কিংবা ফ্যাসিবাদ নির্মূলেও সরকারের কোনো শক্ত এবং কার্যকর পদক্ষেপ আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। বরঞ্চ কিছুদিন আগে লন্ডনে প্রধান উপদেষ্টা বিদেশি গণমাধ্যমের সাক্ষাৎকারে যেই কথাটি বলেছেন, সেটি কিন্তু আমাদেরকে আতঙ্কিত করে, সেটি আমাদেরকে ট্রমার মধ্যে নিয়ে যায়। যে তিনি বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই, তাদের কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে। আমরা পরিষ্কারভাবেই বলেছি, এই গণ অভ্যুত্থানের পরে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তার সহযোগী জাতীয় পার্টি সহ 14 দল, তারা এই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের শহীদের রক্তের উপর পাড়া দিয়ে রাজনীতি করতে পারে না। আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টিকে প্রোটেকশন দেওয়া হচ্ছে, জাতীয় পার্টির
নেতাদেরকে সামনে আনার চেষ্টা করা হচ্ছে, জাতীয় পার্টিকে প্রেস কাভারেজ বিভিন্নভাবে জাতে তোলার চেষ্টা করা হচ্ছে। পরিষ্কারভাবেই বলি, সবাই কম্প্রোমাইজ করলেও আমরা জাতির সামনে আমরা বলতে চাই, গণ অধিকার পরিষদ এই আওয়ামী দুর্বৃত্ত এবং আওয়ামী দুর্বৃত্তদের 16 বছরের লুটপাট গুম খুনের সহযোগী এই জাতীয় পার্টি সহ এই তথাকথিত 14 দলের প্রশ্নে গণ অধিকার পরিষদ কোনো আপোষ করবে না। আমরা নির্বাচন কমিশনকে, সরকারকে আহ্বান জানাতে চাই, অনতি বিলম্বে আওয়ামী লীগের মতো এই গৃহপালিত এবং বাংলাদেশের সবচেয়ে সর্বনাশা রাজনৈতিক দল এই জাতীয় পার্টির সহ এই 14 দলের কার্যক্রম নিষিদ্ধ আপনারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। জাতীয় পার্টির মাধ্যমে যদি আপনারা সংসদে বিরোধী দলের বানানোর চেষ্টা করেন, জাতীয় পার্টিকে, আওয়ামী লীগের লোকদেরকে এই জাতীয় পার্টির সাইনবোর্ডে পুনর্বাসনের সুযোগ দেওয়ার যদি আপনারা চক্রান্ত করেন, সেই চক্রান্ত আমরা রুখে দেব এবং যারা এই চক্রান্তের সাথে জড়িত থাকবে তাদেরকে আমরা ছাড় দেব না। সে উপদেষ্টা হোক, রাজনৈতিক দলের নেতারা হোক, আমি পরিষ্কারভাবে বলতে চাই, এই প্রশ্নে আমরা ছাড় দেব না। এখনো জুলাইয়ের ভিডিওগুলো আসলে একটা ট্রমা কাজ করে। আপনারা দেখেছেন গতকালকে এখানে আমি একজন রিপোর্টারকে, মিথিলা আপাকে দেখতে পাচ্ছি চ্যানেল আইয়ের, তো তারা দেখেছে 2018 সালে, এবং আই থিঙ্ক অনেকে আছেন এখানে হয়তো থাকতে পারেন, সরি একজন নাম মেনশন করলাম, যে 2018 সালে গতকালকে যে 30শে জুন ছিল, সেই 30শে জুন লাইব্রেরির সামনে কিভাবে আমাদের উপরে নির্মমভাবে হিংস্র জন্তুর মতো হামলে পড়েছিল। শাহবাগে আমাদের সহযোদ্ধাদের উপর হামলে পড়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যেখানে যাকে পেয়েছে রক্তাক্ত করেছে। 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী, সেদিন সকলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা প্রোফাইল শোকাচ্ছন্ন দেখেছি। সকলেই বলেছিল এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চরিত্র না, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা চাই নাই। সকলের এই প্রতিবাদ সেই সময় এই আন্দোলনকে আরেকটা গতি দিয়েছিল, যার ফলে 2 জুলাই আবার আমরা সেই পতাকা মিছিলের কর্মসূচি দিয়েছি। সে সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মেরুদণ্ড ভেঙে দিয়েছে, কিন্তু পৈশাচিক এবং বর্বর শাসকরা কারো বিরুদ্ধে ব্যবস্থা নেয় নাই। তৎপরবর্তী সময় আমরা অক্টোবর পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে গেছি। একটা সেটেল ইস্যু ছিল, ওই যে বলে শুনেন যে আপনার যে দুনিয়ার মানুষ সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে কারো ক্ষতি করতে চায়, আল্লাহ না চাইলে তার ক্ষতি হয় না, আবার সবাই মিলেও যদি এগিয়ে যায়, আল্লাহ না চাইলে তাকে রক্ষা করতে পারে না। তো হাসিনার পতন এইভাবে লেখা ছিল যে যেই ছাত্রদের সাথে প্রতারণা করেছে, তরুণদের সাথে প্রতারণা করেছে, তাদের আন্দোলনেই তার পতন হবে, এবং তাই হয়েছে। 2018 সালে আপনারা দেখেছেন 10 এপ্রিল মতিয়া চৌধুরী শিক্ষার্থীদেরকে রাজাকারের বাচ্চা বলে ক্ষুব্ধ করেছিল সংসদে। ঠিক একইভাবে দেখেন আল্লাহর কি নির্মম, মানে পতনের এই হাসিনার জন্য লিখে দেওয়া ইতিহাস, যে আপনার এই 2024 সালেও এই 14 জুলাই যখন শেখ হাসিনা শিক্ষার্থীদেরকে রাজাকারের বাচ্চা বলে আবারও তিরস্কার করলেন, আবারও অপমানিত করলেন, সেই প্রতিবাদের লেলিহান শিখাই সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে। এবং এই যে আবু সাঈদের আজকে বিরচিত মৃত্যু, অনেকেই মৃত্যুবরণ করেছে, আমরা প্রত্যেকের কথাই স্মরণ করি, কিন্তু কিছু ঘটনা সিম্বলিক, আইকনিক থাকে। 90-এর আন্দোলনে নূর হোসেনের কথা, কেউ বলেছে সে ভবঘুরে ছিল, কেউ বলেছে সে আওয়ামী লীগ দাবি করেছিল তাদের কর্মী, অন্যরা দাবি করেছিল তাদের কর্মী। সে যাই হোক না কেন, নূর হোসেনের পরিবারের প্রতি কিন্তু 90 পরবর্তী সরকার খুব বেশি সুবিচার করে নাই। নূর হোসেন চত্বরে ফুল দিতে যায়, নূর হোসেনদের খোঁজ কিন্তু কেউ এইভাবে নেয় নাই। তো আজকে আমি সময় টিভিতে আবু সাঈদের বাবার একটা ইন্টারভিউ কমেন্ট শুনেছি, কবেকার ডেটটা দেখিনি, কিন্তু সময় টিভির পেজে দেখেছি, যে বলেছে তারা ওইভাবে রাষ্ট্রীয় সহযোগিতা পায় নাই। যেই আবু সাঈদের মৃত্যুকে কেন্দ্র করে এই ছাত্র আন্দোলনের দাবানল সারা বাংলাদেশে ছড়িয়ে গেল, একটা রেজিমের পতন হয়ে গেল, সেই আবু সাঈদের পরিবার এখন পর্যন্ত এই আক্ষেপের কথা বলে, তাহলে এই অভ্যুত্থান পরবর্তী সরকার এবং অভ্যুত্থানের নেতা
আমরাও নেতা ছিলাম, কিন্তু আমরা তো সরকারে নাই, দায়িত্ব সরকারের। কেন আজকে তাদের কণ্ঠে এই আক্ষেপ থাকবে? পরিষ্কারভাবে বলছে, আজকে মুক্তিযোদ্ধাদের আমরা দেখছি ভুয়া মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ করেন নাই তারা মুক্তিযোদ্ধা, ভুয়া ভাতা নেয়, সুযোগ সুবিধা নেয়। এটা আমাদের জন্য লজ্জাজনক। আজকে এই জুলাই যোদ্ধা নামে, জুলাইয়ের নামে আপনার জুলাইয়ের আন্দোলনে ছিল না, পত্রপত্রিকায় তো দেখলাম এই আপনার ছিনতাই করতে গিয়ে মারা গেছে, তার নাম এই তালিকায় আসে। কিংবা এই আন্দোলন সংগ্রামে ছিলেন না, তার নাম এই তালিকায় আছে। এই তালিকায় এই ভুলটা হলো কিভাবে? এই তালিকা যারা করেছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। এই তালিকা করার মধ্যে দিয়ে জুলাই শহীদদের প্রতি অবমাননা করা হয়েছে, জুলাইয়ের প্রতি অশ্রদ্ধা দেখানো হয়েছে, এবং এই প্রতারণার সাথে যারা জড়িত আমরা অনুরোধ করব তাদেরকেও বিচারের মুখোমুখি করার জন্য, সে যেই হোক। সর্বশেষ আমরা যেহেতু আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি, এই কথাটুকু বলে শেষ করতে চাই। বাংলাদেশে 53 বছরে আমরা একটা গণ অভ্যুত্থান পেয়েছি, একটিবার এইভাবে সবাই মিলে সংস্কার করার সুযোগ পেয়েছি, আওয়াজ তোলার সুযোগ পেয়েছি। কিন্তু আমরা লক্ষ্য করছি ঐক্যমত্য কমিশনে, এখানে শাকিল থাকে আমাদের দলের পক্ষ থেকে, রিজুভাই থাকে পিছনে আছে, ঐক্যমত্য কমিশন নাম ঐক্যমত্য কমিশন, কিন্তু সেখানের আলোচনায় বেশিরভাগ নেতৃবৃন্দ ব্যক্তিদের কণ্ঠে অনৈক্যের সুর। কারণ সবাই যার যার দলীয় পজিশন কি, দলের এজেন্ডা কি, সেইটা নিয়ে টেলিভিশন লাইভ করে ফেস দেখাতে কথা বলতে ব্যস্ত। আবার কেউ কেউ ভাবছে যে কোনো দলের ঘাড়ে ভর করে এমপি হবে, কাজী সংস্কারের প্রশ্নে যদি তার অবস্থানটা সেই দলের বিপরীত হয় তাহলে তো তার মনোনয়ন ছুটে যাবে। এইটা যদি এই ঐক্যমত্য কমিশনে আলোচকদের অবস্থা হয়, তাহলে আমি ঐক্যমত্য কমিশনকে আগেও বলেছি, এখনো বলবো, ওই 30 থেকে 35টি দল যাদের অনেক দলের কোনো সাংগঠনিক অস্তিত্ব নাই রাজনীতির মাঠে, তাদের কথায় ঐক্যমত্য কমিশন জাতীয় ঐক্য কিংবা এই জুলাই সনদের বিষয়ে শুধুমাত্র সিদ্ধান্ত নিতে পারবে না। আজকে সাংবাদিক, শিক্ষক, প্রত্যেকটি পেশাজীবী সংগঠনের মতামত নিতে হবে, এবং সর্বশেষ এই যে বিষয়গুলো আলোচনা হয় সেটাকে একটা গণভিত্তি দেওয়ার জন্য গণভোটের আয়োজন করতে হবে। কারণ আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক অনেক দল তাদের সুবিধার জন্য অনেক জায়গায় আসতেছে না। অনেকে মনে করছে তো আমরা সরকার গঠন কইরা ফেলাইছি, কাজেই সরকারটা চালাইতে হলে আমার এই সুবিধা লাগবে। উচ্চকক্ষে 2/3 আমার সমর্থন থাকা লাগবে, না হলে আমি সংবিধান সংশোধন করতে পারবো না। নিম্নকক্ষে লাগবে। একটা দলকে বিবেচনা করে তো এই রকমের একটি জাতীয় সনদ বাস্তবায়নের আলাপ করা যায় না। আমরা পরিষ্কারভাবে এই কথাটি ঐক্যমত্য কমিশনকে বারবার জানিয়েছি। আজকে আমরা এই সমাবেশ থেকেও আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারের স্লোগান নিয়েই আমাদের রাজনৈতিক সংগ্রাম। সেই সংগ্রামে আজকের যে গণ অভ্যুত্থান হয়েছে, আপনাদেরকে মনে রাখতে হবে এই গণ অভ্যুত্থান কোন পুরানো রাজনৈতিক বন্দোবস্তের নেতৃবৃন্দের দ্বারা হয় নাই, কোন পুরানো বন্দোবস্তের নিরিখে হয় নাই। পুরানো বন্দোবস্তের পরিবর্তনের জন্য, পুরানো ধারার পরিবর্তনের জন্যই তরুণদের নেতৃত্বে এই গণ অভ্যুত্থান হয়েছে। কাজী সংস্কারের প্রশ্নে, আগামীর বাংলাদেশ বিনির্মাণের প্রশ্নে অবশ্যই তারুণ্যের চিন্তাকে প্রাধান্য দিতে হবে। আমাদের ওল্ড জেনারেশন পলিটিক্স ফেল করেছে, ব্যর্থ হয়েছে, যেই কারণেই তো নতুনদের উত্থান। সুতরাং পুরানোদের কথায় পড়ে থাকবেন, এইটা কিন্তু তরুণরা মানবে না। আমরা একটা স্থিতিশীল রাষ্ট্র চাই, সরকারকে সহযোগিতা করতে চাই, আমরা জাতীয় ঐক্য এবং সংহতি ধরে রাখতে চাই। যেই কারণে অনেক বিষয়ে পারতপক্ষে আমরা এড়িয়ে যাই, বিভেদ তৈরি হয়, বিভাজন তৈরি হয়, এমন বক্তব্য থেকে দূরে থাকি। কিন্তু তার মানে এই নয় সমস্ত বিষয় আমরা নীরবে নিভৃতে আমরা মেনে নেব। সর্বশেষ এইখানে লতিফ মাসুম স্যার এসে পৌঁছেছেন, যে আপনাদের সকলকে সাক্ষী রেখে বলতে চাই, এই কথা তো মিডিয়া, সোশ্যাল মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়ার মতো লাইভে যাচ্ছে। আপনারা গত 10 বছরে কতজন সিভিল সোসাইটি কিংবা নাগরিক সমাজ বলতে আমরা যাদেরকে বুঝি, পেশাজীবী নেতৃবৃন্দ বলতে আমরা যাদেরকে বুঝি, তাদেরকে গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের পক্ষে,
আইনের শাসনের পক্ষে, যখন শিক্ষার্থীদের উপরে হামলা হচ্ছে, নির্যাতন নিপীড়ন হচ্ছে, সেটার বিরুদ্ধে কথা বলতে দেখেছেন। হাতে গোনা কয়েকজন। আসিফ নজরুল সাহেব ছিলেন, শহীদুল ভাই আলোকচিত্র ছিলেন, লতিফ মাসুম স্যার, দিলারা ম্যাডাম, এরকমের কয়েকজন। আর আজকে আমরা সরকারে এমনও বসন্তের কুকিলদেরকে দেখি, যাদেরকে বারবার বলেছিলাম যে আমাদের ছাত্রদের উপরে হামলা হয়েছে, একটা বিবৃতি দিন। আমরা ছাত্র, নাগরিক, ছাত্র, অভিভাবক একটা প্রোগ্রাম আয়োজন করেছি, এসে একটু বক্তব্য দিন। অনেকেই বলেছে ভাই বুঝেন তো, একটা প্রতিষ্ঠান আছে, আমাদের একটু ঝামেলা আছে, চালান, আপনাদের প্রতি দোয়া রইল। দূর থেকে তারা দোয়া করেছে, সামনে কখনো ফেজ হয় নাই। আমরা সামনে থেকে লড়াই করেছি। সুতরাং সরকারে যারা আছেন তাদেরকে এই কথাটি মনে করিয়ে দিতে চাই, আপনারা উপদেষ্টা কিংবা সরকারে আছেন বলে নিজেদেরকে সর্বা ভাববেন না। আন্দোলনের স্টেক হোল্ডারদের মতামতকে প্রাধান্য দিন, তারা কি বলছে সেটি গ্রহণ করুন, সেইভাবে কর্মপদ্ধতি ঠিক করুন। আজকের এই বর্তমান উপদেষ্টা পরিষদের যে আমরা ফিটনেস দেখতে পাচ্ছি, এই ফিটনেস দিয়ে জাতীয় নির্বাচন সম্ভব নয়। সরকার চলবে না। গোয়েন্দা সংস্থার রিপোর্ট যে আগামীতে এই পতিত স্বৈরাচার এবং তার দোসররা নাশকতা করতে পারে, অস্থিরতা তৈরি করতে পারে। তাই আমরা প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আপনাকে আমরা সবসময় সমর্থন করে আসছি, এখনো করব। আপনি উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করুন। উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করে অনতি বিলম্বে রাষ্ট্র সংস্কারে অনিবার্য হয়ে ওঠা এই জুলাই সনদের ঘোষণা দিন।